তবু স্বামী একজন ভালো মানুষ, তার অন্তরে একটা নরম মন আছে। যদিও বাইরে থেকে কেউ সেটার অস্তিত্ব বুঝতে পারে না, সবাই তাকে একজন রুক্ষ মেজাজের আগ্রাসী মানুষ বলেই ভাবে। কিন্তু আমি তাকে চিনেছিলাম। যতই তিনি রাজতন্ত্রের বিরুদ্ধে অস্ত্র ধারণ করুক না কেন, যতই তিনি বড় বড় কথা বলুক না কেন, আদপে তিনি শিশুর মতো রাগে অভিমানে ভরা একজন অসহায় মানুষ, যে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, শুধু অন্যের প্ররোচনায় জীবন তৈরি করে। তোমার কি বিশ্বাস ভাই কাকা আবার বদলে যাবে আগের মতো? সেটা সম্পূর্ণ তোমার ভাই কাকার উপর নির্ভর করছে খনা। কোনো মানুষ যতক্ষণ না নিজে বুঝতে পারে ততক্ষণ কেউ তাকে বদলাতে পারে না, বুঝেছ? আমি আমার সেই পুরনো ভাই কাকাকে আবার ফিরে পেতে চাই, যে কোনো মূল্যে। আমরা সকলে মিলে আপ্রাণ চেষ্টা করব। আমার বিশ্বাস তোমার ভাই কাকা একদিন ঠিক নিজের ভুল বুঝতে পারবে, আর আমাদের সকলের প্রচেষ্টা তাকে একজন ভালো মানুষ হয়ে উঠতে সাহায্য করবে। এখন নিজেকে শক্ত করো, বুঝেছো? ছেলেটা এত বড় হয়ে গেল, এখনো অব্দি এক ফোঁটা বুদ্ধি শুদ্ধি হলো না। কি দরকার ছিল নিজেকে এসব ব্যাপারে জড়ানোর? এভাবে বলো না রেবতী, মিহির যথেষ্ট বুদ্ধিমান ছেলে। তুমি অযথা মিহিরকে দুর্বল ভাবছো কেন? দেখো, তুমি ওর মা হতে পারো, কিন্তু আমরাও মিহিরকে চিনি। সে স্বেচ্ছায় যেভাবে ঝুঁকি নিয়ে আমাদের সাহায্য করেছে। কিন্তু ঝুঁকি বা কেন নেবে রাজিমা? ও বেচারা ব্রাহ্মণ সন্তান, পুঁথিপত্র নিয়ে ওর কাজ। তা না করে রাজকীয় সমস্যায় নিজেকে জড়িয়ে ওর লাভটা কি? শোন রেবতী, তুমি তো জানো মিহির খনার পরম বন্ধু। একজন বন্ধু যদি বিপদে পড়ে আরেকজন বন্ধু সাহায্যের হাত বাড়িয়ে দেবে না? না না রাজিমা, আমি এই বিষয়ে কিছুতেই মিহিরকে সমর্থন করতে পারছি না। মা, মিহির, 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 তুমি এসে গেছো? মিহির, মিহির, তোমার আঘাত লাগেনি তো বাবা? কোথাও? মা ছাড়ো, কি হয়েছে? সবার সামনে এরম করো না। মা, তাতে কি হয়েছে? মা ছেলেকে আদর করবে, তাতে লজ্জা পাওয়ার কি আছে? আমি কিন্তু সেই ছোটটি নেই, অনেক বড় হয়ে গেছি। তাই নাকি? কই দেখি তো আমাদের মিহির কত বড় হয়েছে। দেখি দেখি, কই না তো, মিহির তো সেই ছোট মিহিরই রয়েছে, একটুও বড় হয়নি। তবে তুমি আজ যা করেছো মিহির, তা সত্যি প্রশংসনীয়। অনেক প্রাপ্তবয়স্ক মানুষ হলেও হয়তো এই কাজ করতে পারতো না, বা হয়তো এই কাজ করার সাহসী দেখাতো না। আজ তোমার সাহস দেখে আমরা সত্যি মুগ্ধ হয়েছি। রানীমা, আমি কিন্তু এমন কিছুই করিনি। যা কৃতিত্ব তা সব খনার। শোনো মিহির, খনা আজ যা করেছে তা সত্যি প্রশংসনীয়, তবে আশ্চর্যের নয়। খনার জন্ম এই রাজবংশে, রাজবংশের বীর যোদ্ধাদের মধ্যেই কিন্তু খনা বেড়ে উঠেছে। আর সাহসিকতা তো খনার জন্মগত গুণ। কিন্তু তুমি তো ব্রাহ্মণের ছেলে মিহির, সাহসিকতা
তোমার স্বভাব বিরুদ্ধ। তুমি কিছু মনে করো না মিহির, আমি ব্রাহ্মণদের ছোট করছি না, তবে এটাই সত্যি, যখনই কোনো সাহসিকতার পরিচয় দিতে হয় তখন কেন জানি না তোমাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব ঘটে। কিন্তু তোমার মধ্যে আজ আমি কোনো আত্মবিশ্বাসের অভাব দেখিনি মিহির। বিশ্বাস করো, তুমি আজ যা করেছো তুমি নিজেই জানো না তুমি কি করেছো। মিহির, এই সিংহলের রাজপরিবার চিরকৃতজ্ঞ থাকবে তোমার কাছে। হ্যাঁ মিহির, এই প্রতিদান তুমি নিশ্চয়ই পাবে। তোমার যদি কখনো কোনো রকম সহযোগিতা বা সমর্থনের প্রয়োজন হয়, তুমি কিন্তু নির্দ্বিধায় আর নিঃসংকোচে আমার কাছে আসবে। কেমন? আমি কথা দিলাম, তোমায় আমি ফিরিয়ে দেবো না। জয়ম, ভাই কাকা যদি নিজের ভুল বুঝতে না পারে তাহলে কি হবে? ভাই কাকা যদি আবার বাবার বিরুদ্ধে বিদ্রোহ করে তাহলে কি বাবা আবার ভুল সংশোধনের সুযোগ দেবে নাকি? খনা, খনা, আগে থেকে এত কিছু ভেবো না। সময় এলে সবকিছুর উত্তর পেয়ে যাবে। আমাদের সকলকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে খনা। অপেক্ষা করা ছাড়া আর আমাদের কোনো উপায় নেই। জয়দ্রথ, মহানামা কোথায়? সে এখন সেনা পাহারায় বন্দী। আমি জানি, কিন্তু তাকে কোথায় রাখা হয়েছে আমি সেটাই জানতে চাইছি। ক্ষমা করবেন রাজবতী, এ ব্যাপারে আমি আপনাকে কিচ্ছু জানাতে পারবো না। আমাকে গোপনীয়তা রক্ষা করতেই হবে। তুমি বোধহয় ভুলে যাচ্ছ জয়দ্রথ, তুমি কার সঙ্গে কথা বলছো। আমি ভুলিনি রাজবতী, আর এও ভুলিনি যে আমার কর্তব্য ঠিক কি। সামান্য এক বেতনভোগ প্রধানমন্ত্রী হয়ে তুমি আমাকে কর্তব্য শেখাচ্ছ। এই মুহূর্তে তুমি মহানামাকে মুক্ত করে দাও। ক্ষমা করবেন, এই কাজ আমি করতে পারবো না, এই আমার এখতিয়ার বহির্ভূত। তুমি কিন্তু আগুন নিয়ে খেলছো জয়দ্রথ, আমি তোমাকে আবারও সাবধান করে দিচ্ছি। আপনি আমাকে যা খুশি তাই বলতে পারেন, কিন্তু আমি কিচ্ছু করতে পারবো না। আমায় ক্ষমা করবেন। জয়দ্রথ, ওই ভাই ছাড়া আমার আর কেউ নেই। ওই আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। তাকে তোমরা এভাবে বন্দি করে রেখো না। আমি সবটা বুঝতে পারছি রাজৌদি, কিন্তু কিন্তু আমার কিচ্ছু করার নেই। কেঁদো না পিসি, দয়া করে আর কেঁদো না। শোনো, ভাই কাকার উপর কোনো অত্যাচার হচ্ছে না। সময় মতো ভাই কাকাকে ঠিক ছেড়ে দেওয়া হবে। কোন মুখে এসব কথা বলছো তুমি? আজকে যা যা ঘটেছে সব তোমার জন্য। একমাত্র তুমি দায়ী। তোমার মতো একজন শত্রু থাকতে আমার ভাই সুখে থাকবে, এটা আশা করাই তো আমার পক্ষে ভুল। ক্ষমা করবেন রাজৌদি, খনা কিন্তু কখনো কারোর সাথে শত্রুতা করে না। আর যারা খনাকে শত্রু ভাবে, বুঝতে হবে তারাই কোনো না কোনো ভাবে দায়ী। কারণ খনা সবসময় ন্যায়ের পথে চলে, সত্যকে সমর্থন করে। জয়দ্রথ, আপনি রেগে গেলেও সত্যিটা কিন্তু বদলে যাবে না রাজৌদি। তার থেকে ভালো আপনি যদি সত্যিটা স্বীকার করে নেন, পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেন। একবার
শুধুমাত্র একবার আমার ভাইয়ের সাথে আমার দেখা করিয়ে দাও। আমি আমি হাত জোড় করছি। চন্দ্র, চন্দ্র, একবারের জন্য আমার ভাইয়ের সাথে আমি দেখা করতে চাই। আমি তাকে না দেখে আর থাকতে পারছি না। তুমি যখন ভাই কাকাকে এত ভালোবাসো, তাহলে কেন তাকে পরিচিত করো? কেন তাকে বিপথে চালিত করো? একবার শুধু আমি মোহন আমার সঙ্গে দেখা করতে চাই। পিসি, ওঠো পিসি, ওঠো। শোনো, আমি তোমাকে ভাই কাকার সাথে দেখা করিয়ে দিতে পারি, কিন্তু কিন্তু বাবার গুপ্তচরেরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তারা যদি গুণাক্ষরেও জানতে পারে, কেউ কেউ কিচ্ছু জানতে পারবে না। আর একটা কথা বলি, তোমাকে অনেক বিশ্বাস করে এই সুযোগ দেওয়া হচ্ছে। এই সুযোগে তুমি যদি ভাই কাকার কানে কোনো কুমন্ত্র দাও, তাহলে কিন্তু না না, সেরকম কিচ্ছু হবে না। আমি তোমাদের এই বিশ্বাসের মর্যাদা নিশ্চয়ই দেব। শুধু একটিবার আমি মোহন আমার সঙ্গে দেখা করতে চাই। আপনার অনুরোধ আমরা রেখেছি, এবার কিন্তু আপনাকে আমাদের সাহায্য করতে হবে। বলো। আপনি কথা দিন, মহান আমাকে সংশোধিত করার ব্যাপারে আপনি আমাদের সাহায্য করবেন। তোমরা আমার এত বড় উপকার করলে, আমি আমি এটুকু করবো না জয়দ্রথ। তোমরা নিশ্চিন্ত থাকো। তাহলে এই কক্ষ থেকে বেরিয়ে সোজা ওই পথ ধরে চলে যান, মহান আমাকে পেয়ে যাবেন। আর কতদিন এভাবে চলবে বলতে পারো বৌরানী? এভাবে কেঁদো না যশোধরা, এভাবে কাঁদলে তো আমার কান্না ছাড়া আর কি আছে বৌরানী? যার স্বামী প্রতিনিয়ত মৃত্যুর সম্মুখীন হচ্ছে, সে কান্না ছাড়া আর কি করবে বলতে পারো? আমি সব বুঝতে পারছি যশোধরা, কিন্তু কেঁদে কোনোদিন কোনো সমস্যার সমাধান হয়? তুমি বলো। আমি জানি বৌরানী যে কেঁদে কোনোদিন কোনো সমস্যার সমাধান হয় না, আর এও জানি যে এই সমস্যার মূল কারণ আমার স্বামী। যবে থেকে উনি প্রধানমন্ত্রী হয়েছে তবে থেকে একটার পর একটা বিপদ তার দিকে আছড়ে পড়েছে। তুমি বলো না, দাদাকে বাঁচানোর জন্য উনি কতবার নিজের জীবন বিপন্ন করেছেন। যশোধরা, ঈশ্বরের অশেষ কৃপা যে আপনি অক্ষত আছেন। হ্যাঁ, আমি অক্ষত আছি। আর ঈশ্বর যদি সহায় থাকেন, তাহলে এইভাবে অক্ষত দেহে আগামী দিনেও আমি মহারাজ আর তার পরিবারকে এইভাবে রক্ষা করে যাব। আমি সব শুনেছি যশোধরা। তুমি কিভাবে দিদিকে বলো যে মহারাজকে বাঁচাতে গিয়ে তোমার স্বামী তার নিজের প্রাণ বিপন্ন করেছে? তুমি জানো না তোমার স্বামী দেশের প্রধানমন্ত্রী, আর একজন প্রধানমন্ত্রীর কর্তব্য দেশের রাজাকে সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করা, প্রয়োজনে নিজের প্রাণের বিনিময়। আমি সব জানি, কিন্তু কি করব বলতে পারেন? একজন স্ত্রীর মনে স্বামীর জন্য চিন্তা হবে না? সেটাই তো স্বাভাবিক, কিন্তু তুমি নিশ্চিন্ত থাকো, বাবা কোনো অবস্থাতে তার মন্ত্রীদের জীবন বিপন্ন হতে দেবে না।
হ্যাঁ যশোধরা, একজন প্রধানমন্ত্রীর নিরাপত্তা সম্পূর্ণভাবে দেশের দায়িত্ব, আর সেই দায়িত্ব পালন করতে সিংহল যথেষ্ট সচেতন। যশোধরা, তুমি এখনো নিশ্চিন্ত হতে পারছো না? জয়, এর জন্য কিন্তু তুমিই দোষী। কেন বলো তো তুমি আমাদের পারিবারিক সমস্যায় বারে বারে জড়িয়ে পড়ো? আর তোমাকে আবার দোষ দিয়ে লাভ কি? একেই বোধহয় ভালোবাসা টান বলে, তাই না? কিন্তু তা বলে কেন প্রত্যেকবার আপনি নিজের জীবনের ঝুঁকি নেন বলতে পারেন? আপনি কেন ভাবেন না আপনার পরিবারের কথা? আপনার যদি কিছু হয় তখন আমাদের কি হবে? কেন আপনি জীবনের ঝুঁকি? যশোধরা, জীবনে ঝুঁকি নিতে হয়, সবাই নেয়। এই যে দেখো খনা কি কম বড় ঝুঁকি নিয়েছে? সেও তো আমাদের সন্তানকে বাঁচাতে গিয়ে তার শিক্ষার অধিকার হারাতে বসেছিল। এটাও কি কম বড় ঝুঁকি বলো? আর আজও তো কত বড় ঝুঁকি নিয়ে মিহিরের সঙ্গে বাইরে গিয়ে সে সেনাপতিকে ডেকে এনেছে। তাছাড়া সমৃদ্ধির কথা ভাবো না। তার না আছে পিত্রালয়, না আছে অন্য কেউ। তার একমাত্র অবলম্বন তার স্বামী কুমার। অথচ সে সবার প্রাণ বাঁচাতে গিয়ে তার স্বামীর বিরুদ্ধাচরণ করেছে। এও কি কম বড় ঝুঁকি বলো? তার কি পরিণতি হবে সেটা কি একবারও ভেবে দেখেছো যশোধরা? আগে তো আমি কোনোদিন কথা বলিনি, কিন্তু আজ যে পরিস্থিতি একটু অন্যরকম। অন্যরকম পরিস্থিতি মানে? আমি আবার মা হতে চলেছি। যশোধরা, সত্যি যশোধরা? আজ যে বড় আনন্দের দিন। মহারাজ মুক্ত সিংহলে আবার নতুন অতিথি আসছে। সত্যি দেবী মুখ তুলে চেয়েছেন। ঠিক আছে তো? এ কি হয়েছে? এরা কি খুব অত্যাচার করছে তোমার উপর? তাহলে লড়াই করতে গিয়ে খুব যন্ত্রণা হচ্ছে। এই ক্ষতের জন্য আমার কোনো যন্ত্রণা হচ্ছে না দিদি। আমার যন্ত্রণা হচ্ছে এই বন্দি দশার জন্য। তবে আমি জানি এটা সাময়িক। খুব তাড়াতাড়ি আমি এখান থেকে মুক্ত হব, তুমি চিন্তা করো না, একদম চিন্তা করো। বললাম তো চিন্তা করো না। আমি দায়ী তোমার এই অবস্থার জন্য, শুধুমাত্র আমি দায়ী। আমি তোমার জীবনটা শেষ করে দিলাম মহানামা। এ শাস্তি তো তোমার নয়, এ শাস্তি আমার প্রাপ্য।